নমস্কার। আচার্য যাজ্ঞবল্ক্যকে নিয়ে আমরা ভারত কথার গ্রন্থিমোচনের দীর্ঘ 5টি পর্ব ধরে আলোচনা করে চলেছি। বর্তমান পর্বে আমরা দেখব বৈদিক অধ্যাত্ম সাধনার সেই সময়টা, সেই কাল কেমন ছিল যখন যাজ্ঞবল্ক্য একটা বিরাট বৈপ্লবিক পরিবর্তন ঘটালেন এবং তার সময়টা, তার কালটা আমরা এই পর্বে একটু বিশেষভাবে দেখার চেষ্টা করব এবং সেই সঙ্গে এই পর্বে আমরা যাজ্ঞবল্ক্যের অনন্য প্রতিভার সর্বশ্রেষ্ঠ উদাহরণের একটা সূত্রপাত আপনাদের সামনে রাখব। বৈদিক সাহিত্যে তৎকালীন অধ্যাত্ম সাধনার যে রূপটাকে আমরা দেখতে পাই তার মূলে রয়েছে দেববাদ। এবং এই দেববাদ, তার ভিত্তি হচ্ছে শ্রদ্ধা। শ্রদ্ধা মানব চিত্তের একটা মৌলিক বৃত্তি। অতীন্দ্রিয় একটা কিছুকে ঊর্ধ্ব দৃষ্টি, যাকে বৈদিক ভাষায় বলা হয়েছে পরাগ দৃষ্টি, অর্থাৎ একটা গভীর শ্রদ্ধার সাথে অবলোকন করা, এরকম একটা ঊর্ধ্ব দৃষ্টি। এবং সেই দৃষ্টিতে অনুভব করা, এবং এই দৃষ্টির মূলে রয়েছে এক আবেশ। এরই পাশাপাশি মানব চিত্তের আরেকটা বৃত্তি রয়েছে, সেটা হলো যাকে প্রাচীন সময়ে বা তৎকালীন সময়ে বলা হতো উহ বা ওহ, পরবর্তীকালে যাকে আমরা বলি তর্ক। তো তর্কের দৃষ্টি, একে বৈদিক ভাষায় বলা হয় প্রত্যগবৃত্তি। প্রত্যগবৃত্তি হচ্ছে সংশয় মিশ্রিত প্রতিকূল ভাবনা থেকে উঠে আসা প্রশ্নসমূহ, এবং সেই প্রশ্ন থেকেই জিজ্ঞাসা এবং সেই জিজ্ঞাসা নিরসনের একটা চেষ্টা। সাধনার দিক থেকে এই যে জিজ্ঞাসা, তার এক পরিণাম হচ্ছে আত্মবাদ। যেমন দেববাদ একটি দৃষ্টিভঙ্গি, তেমনি আত্মবাদ অপর একটি দৃষ্টিভঙ্গি। মনে রাখবেন, দেববাদের যে দেবতা, অর্থাৎ দেবতা যেখানে মূল, সেটাও কিন্তু একটা অতীন্দ্রিয় বিষয়। আবার আত্মবাদ, এই যে জিজ্ঞাসা, তর্ক, এটা হচ্ছে আত্মবাদ। এই আত্মবাদ এর মূলে রয়েছেন আত্মা। এই আত্মাও অতীন্দ্রিয়। দেবতা যেমন অতীন্দ্রিয়, আত্মাও অতীন্দ্রিয়। তো সুতরাং এই দুটি ধারার তুল্যভাবে তারা অতি প্রাকৃত ধারা, মানে একটা অতীন্দ্রিয় ধারা। তবু মানুষ এই অতীন্দ্রিয় বিষয় নিয়েও কেউ দেববাদী, আবার কেউ আত্মবাদী। কেন হন না? তার স্বভাব অনুসারে। কারো স্বভাবের মধ্যে থাকে শ্রদ্ধালু ভাব, আর কারো স্বভাবের মধ্যে থাকে তর্ক, একটা জিজ্ঞাসা, সবসময় প্রশ্ন করার একটা প্রবণতা। সুতরাং মানুষ দেববাদী
হবেন না আত্মবাদী হবেন সেটা নির্ভর করে তার স্বভাব অনুসারে, এবং এটা সব সময় সর্বকালেই। আত্মবাদী যারা, তারা তাদের সংশয়কে এবং তাদের সেই তাদের মধ্যে যে সংশয়, তাদের মধ্যে যে জিজ্ঞাসা, সেই জিজ্ঞাসা, সেই সংশয়ের আঘাতে তাদের মনের মধ্যে যত কিছু অস্পষ্টতা, যত কিছু সংশয়, সব কিছুকে ছিন্ন ভিন্ন করে দূর করতে চান। এবং তার এই সংশয়ের মূলে যে যা কিছু প্রশ্ন, এই সংশয় থেকে যা কিছু প্রশ্ন, সেই সমস্ত প্রশ্ন, তার জিজ্ঞাসা, এগুলো একে একে নিরসন ঘটে। যখন তার মধ্যে সংশয় থাকে তখন সেই সংশয় থেকে উত্থিত হয় বহু প্রশ্ন, বহু জিজ্ঞাসা, এবং এই জিজ্ঞাসাকে নিরসন করে তার মধ্যে জেগে উঠে আত্মপ্রত্যয়। সুতরাং সংশয় থেকে জিজ্ঞাসা, তর্ক, এবং এই তর্ক থেকে নিরসন থেকে আত্মপ্রত্যয়। এই নিরসনকেই বলা হচ্ছে মীমাংসা। এই আত্মপ্রত্যয়, যাদের এই আত্মপ্রত্যয় জাগলো, এই আত্মপ্রত্যয়ের মূলে যদি আত্মপ্রসারণের একটা প্রেরণা জাগে বা থাকে, তাহলে সেই আত্মপ্রত্যয়ের জোরে, সেই আত্মবীর্যের বলে তিনি একদিন না একদিন চেতনার বিস্ফোরণের মাধ্যমে উপলব্ধি করতে পারেন পরম সত্যকে। অর্থাৎ দেখছি তার সংশয় নিরসন থেকে যে প্রশ্ন জাগছে, সেই প্রশ্নের যথাযথ নিরসনের মধ্যে দিয়ে, মীমাংসার মধ্যে দিয়ে, এবং এই মীমাংসা যদি তাকে আত্মকে প্রসারিত করে, তাকে যদি প্রসারিত করে, তাহলে সেই প্রসারিত আলোকে সে লাভ করে বোধি বা সত্যকে, উপলব্ধি করে সত্যকে। দেববাদীরাও অন্যদিকে, যে দেববাদী ধারা, তারাও সেই সত্যকে, সেই বৃহৎকেই লাভ করেন, কিন্তু তারা লাভ করেন কোনো সংশয় নিরাসনের মধ্যে দিয়ে নয়, কারণ তাদের হৃদয়ে কোনো সংশয় নেই, তাদের ভিত্তি হচ্ছে শ্রদ্ধা। সুতরাং তারাও সেই বৃহৎকে লাভ করেন, এবং লাভ করেন হৃদয়ের আবেগ দিয়ে। আর আত্মবাদী তারা লাভ করেন বীর্য দিয়ে, আত্মরূপায়ণের মাধ্যমে। খুব চমৎকার করে এই দুই ধারাকে ব্যাখ্যা করেছেন শ্রীমৎ অনির্বাণ। তিনি বলছেন, যারা আবেগ ঘন, যারা দেববাদী, যাদের ভিত্তি হচ্ছে শ্রদ্ধা, তাদেরকে তিনি বলছেন আবেগ কম্পিত বিপ্র। অন্যদিকে যারা সংশয় নিরসনের মধ্যে দিয়ে, তর্কের মাধ্যমে, যারা সেই অতীন্দ্রিয়কে, সেই সত্যকে, সেই চেতনার চরম বিস্ফোরণের মাধ্যমে, সেই আত্মবীর্যের বলে সেই সত্যকে অনুভব করেন, তাদেরকে শ্রীমৎ অনির্বাণের ভাষায় তারা হচ্ছেন পৌরসদৃপ্ত নর। অর্থাৎ একদিকে শ্রদ্ধা ভাবানুগ আবেগ কম্পিত বিপ্র, অন্যদিকে প্রশ্ন জিজ্ঞাসা, এই থেকে পৌঁছে যাওয়া এক পৌরসদৃপ্ত নর। একজনের প্রাপ্তির সাধন তাহলে দেখলাম আমরা শ্রদ্ধা, আরেকজনের তর্ক, বুদ্ধি। এই বুদ্ধিকে বলা হচ্ছে প্রজ্ঞা, প্রমা। এই প্রমার থেকে প্রমাণ শব্দটাকেও আমরা পাই। অর্থাৎ তারা সব কিছুকে যুক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে
বোধি দিয়ে লাভ করেন। এই যে দুটো মৌলিক চিত্তবৃত্তি কথা আমরা বললাম, এবং এই দুটি মৌলিক চিত্তবৃত্তিকে অবলম্বন করেই আমাদের এ দেশে সাধনা দুটো ধারা অবহমান ধরে প্রচলিত আছে। এটা অনেক পুরনো ধারা, অনেক প্রাচীন ধারা, সে প্রাচীন কাল থেকেই তা প্রবাহিত। সেই জন্যেই তো আমরা একে বলতে পারি এই দুটি ধারা আবহমান কাল ধরে প্রচলিত। এদের একটিকে বলা হচ্ছে ঋষিধারা, আরেকটি হচ্ছে মুনিধারা। বৈদিক ঋষিরা অনেক সময় আমরা দেখি এই মুনিধারাকে নানাভাবে কটাক্ষ করেছেন, কারণ তাদের মূলে যে শ্রদ্ধা, বেদ মন্ত্রের প্রতি তাদের যে শ্রদ্ধা, সেটা কিন্তু মুনিধারার মধ্যে নেই। কারণ তারা সব কিছুকেই প্রশ্ন করেন, সব কিছুকেই তারা যুক্তি বুদ্ধি দিয়ে বিচার করে তবেই তাকে তারা ধরতে চান। সেই জন্যই দেববাদীরা এই মুনিধারাদেরকে, অর্থাৎ অদেববাদীদেরকে অনেক সময় কটাক্ষ করছেন। এবং শুধু তাই নয়, এদের আমরা প্রাচীন বৈদিক সাহিত্যে এই মুনিধারাদেরকে আমরা অনেক সময় বলেছি, অনেক সময় আমরা দেখেছি তাদেরকে বলা হয়েছে নাস্তিক। তবে এরা কিন্তু যে অর্থে চার্বাকরা বেদ নিন্দক বা নাস্তিক, সে অর্থে তারা নন। কারণ উভয় ধারায় বেদকে স্বীকার করেন এবং এরা বেদকে মান্যতা দেন। এই যে মুনিধারা, তাদেরকে অনেক সময় বলা হয়েছে হৈতুক। হৈতুক মানে যারা তর্কনিষ্ঠ, যাদের নিষ্ঠা তর্কে। হেতু শব্দের অর্থ যেমন তর্ক, সেরকম কারণ বা যুক্তি। এরা হচ্ছেন মুনিধারার। তবে মনে রাখবেন, ভারতবর্ষের যত দার্শনিক ভাবনা, যত দার্শনিক চিন্তাধারা, সব কিছু স্রষ্টাই হচ্ছেন এই মুনিধারার মানুষেরা। এদেশের পরম্পরাগত যত দর্শন প্রায় সবটাই এদের মননের ফল। এইসব দর্শনের সেই জন্য সাধারণ নাম হচ্ছে তর্কপ্রস্থান। এবং তার পাশাপাশি দেববাদীদের রয়েছে মীমাংসা প্রস্থান। আর অন্য একটি অপর ধারা মুনিধারার, তাদের প্রস্থানকে বলা হচ্ছে তর্ক প্রস্থান। অধ্যাত্ম দর্শনের এই যারা তর্ক প্রস্থান, তাদেরকে বলা হয় বৌদ্ধ, অর্থাৎ তারা রেশনালিস্ট। বৌদ্ধ অর্থে যারা বুদ্ধি বা যুক্তিকে প্রাধান্য দেন। বুদ্ধদেব তথাগত বুদ্ধের পরবর্তী যে বৌদ্ধ ধর্ম, সেটা কিন্তু এটা নয়, এটা অনেক পরবর্তী। তথাগত বুদ্ধের বৌদ্ধবাদ এটা অনেক পরবর্তী সময়ে, এদের কথা আমরা কিন্তু এখানে বলছি না। কিন্তু এই বৌদ্ধ ধারা বা এই বৌদ্ধ শব্দটি বৈদিক সাহিত্যের একটা অত্যন্ত প্রাচীন ধারা, অনেক প্রাচীন সময়। তাহলে অধ্যাত্ম দর্শনে আমরা একটা বৌদ্ধ ধারা পাচ্ছি, রেশনালিস্ট ধারা পাচ্ছি, যাদেরকে বলা হচ্ছে মুনিধারা। এবং অপর যে ধারাটি, সেটা হচ্ছে ব্রাহ্মণ্য ধারা বা দেববাদী ধারা, যারা একটা ইনস্টিটিউশনাল ধারা। এবং মনে রাখতে হবে, বারবার এই তার্কিকদের আঘাতে এই যে মীমাংসক যারা, একটা হচ্ছে মীমাংসা, আরেক প্রস্থান, আরেকটা হচ্ছে তর্ক প্রস্থান। একটা মীমাংসা প্রস্থান, আরেকটা হচ্ছে মুনিধারার তর্ক প্রস্থান। এই মুনিধারার তর্ক প্রস্থান বা তার্কিকদের একটা আঘাতে এই মীমাংসকদের, অর্থাৎ এই দেববাদীদের মধ্যে যে একটা শৈথিল্য, সেটা দূর হয়েছে। তাদের শ্রদ্ধার আবেগে অনেক সময় আমরা শিথিলতাও দেখি, সেটা কিন্তু দূর হয়েছে। তারা নিজেদের ঘর সামলাবার চেষ্টা করেছে এবং এর ফলে
ভারতবর্ষের দার্শনিক চিন্তার ধারায় আমরা অমূল্য সম্পদ লাভ করেছি। এবং এটা নিয়ে কিন্তু কোনো বিরোধ ছিল না, এটা নিয়ে কোনো বিরোধ প্রথম দিক থেকে ছিল না। জ্ঞান এবং একজনের ধারার, যারা মুনিধারা, যারা তর্ক প্রস্থান, হ্যাঁ, তাদের মূল উপজীব্য হচ্ছে জ্ঞান। আর যারা মীমাংসা প্রস্থান, যারা দেববাদী, তাদের মূল উপজীব্য হচ্ছে কর্ম, অর্থাৎ তারা হচ্ছেন যাজ্ঞিক, আর এরা হচ্ছে জ্ঞানবাদী। অপর ধারাটি হচ্ছে যজ্ঞবাদী। সুতরাং এই যে দুটো ধারা, তর্ক এবং মীমাংসার এই ধারা, এদের দুইয়ের মধ্যে কোনো বিরোধ কিন্তু প্রাচীন সময় ছিল না। দুটো ধারাই সমান্তরালভাবে আবহমান কাল ধরে পাশাপাশি বয়ে এসেছে। কিন্তু পরবর্তী সময় আমরা কি দেখলাম? পরবর্তী আমরা সময়ে দেখছি যে এই দুটি ধারা কেমন যেন দুজনের থেকে আলাদা হয়ে গেল। হ্যাঁ, তবে একটা জিনিস লক্ষ্য করার, এই দুটি ধারায়, তর্কপ্রস্থান এবং মীমাংসা প্রস্থান, অর্থাৎ মুনিধারা এবং ঋষিধারা, অর্থাৎ আত্মবাদী এবং দেববাদী, এই যা নামেই আমরা এদেরকে অভিহিত করি না কেন, এদের মূল শক্তিটা কোথায়? মূল শক্তি হচ্ছে সেই বেদের মন্ত্র, শ্রুতি বা বেদের মন্ত্র, তাই না? কিন্তু মনে রাখবেন, মীমাংসা অর্থাৎ দেববাদীদের যে মীমাংসা, সেটা কখনোই সমগ্র বেদের মীমাংসা নয়। হ্যাঁ, পূর্ব মীমাংসার উপজীব্য হচ্ছে বেদের ব্রাহ্মণ ভাগ, আর উত্তর মীমাংসা, পরবর্তীকালে তো এটা ভাগ হয়েছে পূর্ব মীমাংসা আর উত্তর মীমাংসা হিসাবে। আগে ছিল শুধুই মীমাংসা, অনেক পরে এটা ভাগ হয়ে গেছে পূর্ব মীমাংসা আর উত্তর মীমাংসা এই নামে। সুতরাং পূর্ব মীমাংসার উপজীব্য হচ্ছে বেদের ব্রাহ্মণ ভাগ, এটা আমরা অনেকবার আলোচনা করেছি। আর উত্তর মীমাংসার উপজীব্য হচ্ছে বেদের অন্তভাগ বা উপনিষদ। কিন্তু লক্ষ্য করার, উভয় দর্শনের, অর্থাৎ পূর্ব এবং উত্তর মীমাংসার উভয় দর্শনের থেকেই কিন্তু কেমন যেন বাদ পড়ে গেছে বেদের আসল জিনিস, মন্ত্রাংশ বা সংহিতা ভাগ। যদিও উভয় মীমাংসকই অকুণ্ঠ চিত্তে বেদের প্রামাণ্যকেই স্বীকার করেন। পূর্ব মীমাংসা, যাকে অনেক সময় কর্মমীমাংসা বলি, অর্থাৎ কর্মকাণ্ড বা সাধন শাস্ত্র, কিন্তু এখানে সাধনার উপকরণ হচ্ছে বাহ্যিক জগতের উপকরণ, এবং তাদের সাধনার লক্ষ্য যদি স্বর্গ হয়, সে স্বর্গ একটা কর্মভূমির মাধ্যমে এগিয়ে কোনো এক সত্যে উপনীত হওয়া, এবং সেইটাই হচ্ছে তাদের অধ্যাত্ম চেতনার একটা ভূমি। সেখানে পৌঁছানোর উপায় হচ্ছে দ্রব্যযজ্ঞ। অন্যদিকে যেহেতু তাদের দ্রব্যযজ্ঞই হচ্ছে সেই সাধন লক্ষ্যে পৌঁছানোর উপায়, সুতরাং তাদের সাধনার ধারায় মনস্তত্ত্বিক দিকটা অনেকটাই বাদ পড়ে যায়, অনেকাংশেই বাদ পড়ে যায়। সুতরাং এই পূর্ব মীমাংসা থেকে আমরা অধ্যাত্ম দর্শনের মনন ভাবনার বা মনস্তত্ত্বের দিকটার পরিচয়টা আমরা পাই না। এই পরিচয়টা আমরা পাই উত্তর মীমাংসায়। উত্তর মীমাংসা হচ্ছে ব্রহ্ম মীমাংসা, চলতি কথায় যাকে আমরা বলি জ্ঞানকাণ্ড। তার সাধনা, সেই সাধনার হচ্ছে একটা সূক্ষ্ম মনোময় জগৎ। এই মনোময় সাধনার আলোচনা থেকে আমরা বৈদিক ঋষিদের অধ্যাত্ম দর্শনের একটা ছবি
একটা পূর্ণ ছবি আমরা পাই। যদিও আপাত দৃষ্টিতে এই ছবি হচ্ছে ঔপনিষদিক ঋষির একটা ভাবনা। এইখান থেকেই কিন্তু আসলে সমস্যার সূত্রপাত হলো। সমস্যাটা কি? বেদ মীমাংসাটা আমরা আগেই বলেছি, কোনোভাবেই কোনো বেদ মীমাংসাই, সেটা পূর্ব মীমাংসা হোক বা উত্তর মীমাংসা হোক, অর্থাৎ জ্ঞানকাণ্ডই হোক, কর্মকাণ্ডই হোক আর জ্ঞানকাণ্ডই হোক, কোনোটাই বেদের মন্ত্রাংশের যথাযথ ব্যাখ্যা নয়। মন্ত্রাংশের সর্বপ্রথম ব্যাখ্যা আমরা পাই ব্রাহ্মণের মধ্যে। আগেই বলেছি সেই ব্যাখ্যা হচ্ছে কর্মকাণ্ডকে নিয়ে, কর্মপর, এবং শুধু সেটা শব্দ ব্যাখ্যা মাত্র, যেহেতু সেটা একদেশী এবং শব্দ ব্যাখ্যা, এবং পূর্ব মীমাংসা তো তারই উপর প্রতিষ্ঠিত। কর্মের মাধ্যমে সে যাজ্ঞিক ক্রিয়াকে প্রতিষ্ঠা দিচ্ছে। সেখানে বেদ অর্থের যে গূঢ় রহস্য তার মধ্যে নেই। এই রহস্যের পরিচয় আমরা পাই উপনিষদে, অর্থাৎ জ্ঞানকাণ্ডের মধ্যে। কিন্তু সেখানে আবার একটা সমস্যা আছে, সেখানে আমরা ব্রাহ্মণের মতন মন্ত্র ব্যাখ্যা পাই না। আপাত দৃষ্টিতে উপনিষদ যজ্ঞবাদ থেকে বিচ্যুত, তারা যাজ্ঞিক কোনো অনুষ্ঠান নিয়ে কোনো কথাই বলেন না। আরণ্যক ও প্রাচীন উপনিষদের গোড়াতে যজ্ঞবাদ নিয়ে কিছু কিছু আলোচনা আছে, সেগুলোকে জ্ঞান ও কর্মের একটা সেতু হিসেবে ধরা যেতে পারে। কিন্তু পরবর্তীকালে আমরা দেখলাম যে এই দুটো উপনিষদের থেকে কর্ম এবং জ্ঞান যেন সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। একদল কেবলমাত্র কর্ম ভাবনা নিয়ে নিযুক্ত হয়ে রইলেন, আরেক দল কর্মকে বাদ দিয়ে কেবলমাত্র জ্ঞান কাণ্ডকে নিয়ে নিয়োজিত হয়ে রইলেন। এটা ঠিক, বেদ মন্ত্রগুলোকে যথাযথভাবে রক্ষা করার দায়িত্ব নিয়েছিলেন কর্মকাণ্ডীরা। এ বিষয়ে তাদের স্মৃতিনিষ্ঠা এবং অধ্যবসায় সমগ্র বিশ্বের একটা বিস্ময়। কেন এই কথা আমরা বলছি? কারণ হাজার হাজার বছর ধরে নানান দুর্বিপাক, নানান প্রতিকূলতার মধ্যেও তারা যেভাবে এত যত্নে, এত নিষ্ঠা সহকারে এই বেদের মন্ত্রগুলোকে স্মৃতির মাধ্যমে রক্ষা করে এসেছেন, সেখানে একথা আমরা বলতে পারি না কখনোই যে তাদের এত শ্রদ্ধা, এত নিষ্ঠা, এত পরিশ্রম, এত কিছুর মধ্যে দিয়ে তারা কেবলমাত্রই মন্ত্রগুলোকে বহন করে এনেছেন এবং সেই মন্ত্রগুলোকে এতটুকু বোঝার চেষ্টা করেননি, এটা হতে পারে না। এবং সেখানে আমরা পূর্ব মীমাংসার মধ্যে স্পষ্টই আমরা এই কথা পাই যে বেদার্থ বোঝাই হচ্ছে বেদার্থকে বোঝার জন্যই মীমাংসার অবতারণা। সেখানে স্পষ্ট করে তারা বলছেন যে বেদার্থকে বোঝার জন্যই মীমাংসার অবতারণা, এবং সেজন্যই সাঙ্গ এবং সহরস্য বেদকে অধ্যয়ন করতে হবে। এ কথা কারা বলছেন? না, ওই মীমাংসকেরাই বলছেন। পূর্ব মীমাংসার যাজ্ঞিক সূত্রের 23 তা বলা হয়েছে। কিন্তু পরবর্তীকালে আমরা কি দেখলাম সেই রহস্য কেবলমাত্র প্রয়োগ রহস্যে, যোগ্য কর্মের প্রয়োগ রহস্যেই পর্যবসিত হয়েছে। তবে সেখানে যে অন্য রহস্য ছিল এবং সেই শিক্ষারও যে ব্যবস্থা ছিল তার আভাস কিন্তু আমরা পাই, কিন্তু দুর্ভাগ্য সেগুলো সব হারিয়ে গিয়েছে। আমাদের কাছে পূর্ব মীমাংসার থেকে যে সমস্ত তথ্য এখন পাওয়া যায়, যে অবশিষ্ট তথ্য আমরা পাই, তার এবং যেভাবে তারা বেদ ব্যাখ্যার চেষ্টা করেছেন তার একটা পরিচয় আমরা পাই। এবং সেই বেদ ব্যাখ্যার পরেই আমরা দেখছি সেখানে এসছে বেদাঙ্গ।
বেদাঙ্গ সমূহ, অর্থাৎ সেই ব্রাহ্মণ ধারার পরে সেখানে এসছে বেদাঙ্গের যুগ। বেদাঙ্গ কি? সেখানে আমরা 6টি আলাদা আলাদা ধারা দেখছি, যারা বেদ মন্ত্রকে বোঝার চেষ্টা করেছেন এই 6টি মাধ্যমে। সেগুলো কি? শিক্ষা অর্থাৎ উচ্চারণ বিধি। তারপরে এসছে কল্প, কল্প হচ্ছে অনুষ্ঠান বিধি। তারপরে আছে ব্যাকরণ, অর্থাৎ বেদ মন্ত্রের ব্যাকরণ, তার অর্থাৎ ভাষার একটা ব্যাকরণ। তারপরে পাচ্ছি নিরুক্ত। নিরুক্ত হচ্ছে শব্দ ব্যুৎপত্তি এবং অর্থের ব্যাখ্যা, সেই নিরুক্ত আমরা পাচ্ছি। তারপরে পাচ্ছি ছন্দ এবং জ্যোতিষ। জ্যোতিষ হচ্ছে জ্যোতির্বিদ্যা। অর্থাৎ শিক্ষা, কল্প, ব্যাকরণ, নিরুক্ত, ছন্দ এবং জ্যোতিষ, এই 6টি ধারার দিক থেকে তারা বেদকে ধরার, বেদমন্ত্রকে বোঝার, ধরার, উপলব্ধি করার একটা চেষ্টা সেখানে রয়েছে। এই বেদাঙ্গ যুগদের মধ্যে আমরা সবচাইতে ভালোভাবে পাই নৈরুক্ত, যারা নিরুক্ত। এবং এই নৈরুক্তের শেষ আচার্য হচ্ছে যাস্ক। যাস্কের পূর্ববর্তী যারা নৈরুক্তকার, অর্থাৎ যারা নিরুক্তকার ছিলেন, তাদের কাজ তেমনভাবে পাওয়া যায় না। যাস্কের কাজ আমরা পাই। তিনি আনুপূর্বিকভাবে বেদ ব্যাখ্যা করেননি, তবে অনেকগুলো মন্ত্রের ব্যাখ্যা আমরা তার কাছ থেকে পাই। তার ব্যাখ্যা সেই কর্মপর, সেই যাজ্ঞিক ভাবনা, যদিও অনেক জায়গায় তার মন্তব্য অনেকটা আমাদেরকে অন্ধকারের মধ্যে বিদ্যুৎ চমকের মতন রহস্যকে আলোকিত করে তোলে। বেদ ব্যাখ্যার বিভিন্ন ধারার কথাও তিনি উল্লেখ করেছেন। আর যাস্কর পর যার কথা আমাদেরকে বলতে হবে, তিনি একেবারেই অনেক পরবর্তী মধ্যযুগের শেষ ভাগে সায়নাচার্য যে একটা নতুন ধারা প্রবর্তন করেছেন তা নয়, তার মধ্যে একটা প্রাচীন সাম্প্রদায়িক ধারার অনুবর্তন আমরা দেখি। তবে হ্যাঁ, আমরা সায়নাচার্যের কাছে ঋণী এই জন্য যে তিনি সমগ্র বেদের একটা আনুপর্বিক ব্যাখ্যা আমরা তার কাছ থেকে পাই, যেটা যাস্কর কাছ থেকে আমরা পাই না। তবে তিনিও, সায়নাচার্য, যদিও যাজ্ঞিক ক্রিয়াকর্মেরই মূল ব্যাখ্যা করেছেন, সেই সব শব্দেরই ব্যাখ্যা করেছেন, তবু তার লেখার মধ্যে আমরা এটা পাই যে বেদের যে অন্য ধরনের ব্যাখ্যাও সম্ভব সেটা তিনি স্বীকার করেছেন, এবং কোনো কোনো জায়গায় তিনি সেই ধরনের ব্যাখ্যাও তার রচনার মধ্যে দিয়েছেন। তাহলে আমরা কি দেখছি? বৈদিক যুগ থেকে মধ্যযুগ পর্যন্ত একটা নির্দিষ্ট ধারা, একটা বিশেষ ধারা অবিচ্ছিন্নভাবে প্রবাহিত রয়েছে, এবং সেখানে মন্ত্রের কর্মপ্রয়োগে হচ্ছে তাদের লক্ষ্য, এবং মন্ত্রের মোটামুটি একটা অর্থ দিয়েই তারা নিরস্ত হয়েছে। তবে এটা ঠিক, তাদের দেওয়া অর্থই যে একমাত্র অর্থ সে দাবি কিন্তু তারা কখনোই করছেন না, এবং তার যে অন্য ধরনের অর্থ হওয়া সম্ভব এবং হওয়া উচিত এ ব্যাপারেও তারা সচেতন। আসলে বেদ তো ঋষিদের অলৌকিক অনুভবের ফল, সুতরাং তার একটা অধ্যাত্ম ব্যঞ্জনা যে থাকবে এটা তো খুবই স্বাভাবিক। আমরা যে কথা বলছি যে বেদ মন্ত্রকে এ পর্যন্ত আমরা দেখছি কর্মকাণ্ডরাই রক্ষা করে এসেছেন, এবং প্রয়োজন অনুসারে তারা তাদের মতন একটা ব্যাখ্যা করেও এসেছেন। ফলে আমাদের দেশে একটা মতবাদ, একটা ধারণা, একটা সংস্কার দাঁড়িয়ে গেছে যে বেদ সংহিতাই মানে হচ্ছে যাজ্ঞিক ভাবনা, অর্থাৎ যজ্ঞ, কর্মকাণ্ড এইসব নিয়ে হচ্ছে বেদ। বেদ মন্ত্র হচ্ছে কর্মপর কর্ম, এবং সে কর্মটা হচ্ছে একেবারেই সকাম কর্ম। এই মনোভাবের
চরম পরিণাম হিসেবে আমরা দেখি যে অখণ্ড মীমাংসা দর্শন ছিল সেটা দুভাগে ভাগ হয়ে গেল। একটা হয়ে গেল ব্রাহ্মণ অংশ নিয়ে পূর্ব মীমাংসা, আরেকটা হলো বেদের অন্তকে নিয়ে বেদের প্রথম অংশ ব্রাহ্মণকে নিয়ে পূর্ব মীমাংসা হয়ে গেল, আরেকটা বেদের অন্তভাগকে নিয়ে সেটা হয়ে গেল উপনিষদ। একেবারে দুটো আলাদা সম্প্রদায়, দুটো আলাদা দর্শনে, দুটো আলাদা মতভাগে আড়াআড়িভাবে ভাগ হয়ে গেল। পূর্ব মীমাংসার প্রতিপাদ্য দাঁড়ালো ধর্ম এবং কর্ম, আর উত্তর মীমাংসার প্রতিপাদ্য দাঁড়ালো ব্রহ্ম এবং জ্ঞান। জ্ঞান এইখানেও কোনো অসুবিধা নেই, কিন্তু অসুবিধাটা এবার থেকে প্রচণ্ড আরম্ভ হলো। সেখানে বেদ মন্ত্রের তার যে গুরুত্ব, সেই গুরুত্বটা উভয় দর্শনের কাছে হারিয়ে গেল। তারা কেউ বেদ মন্ত্রের অর্থ নিয়ে আর তেমনভাবে ভাবিত হলেন না, না পূর্ব মীমাংসকেরা না উত্তর মীমাংসকেরা। এই জায়গাটাই হচ্ছে একটা সমস্যা দেখা দিল। পূর্ব মীমাংসকরা কেবলমাত্র কর্মকে জ্ঞানের উপায় বলে স্বীকার করল এবং দ্রব্যযজ্ঞ করেই তারা সেই তাদের যে লক্ষ্য, সেই লক্ষ্যে তাদের যে স্বর্গ, তাদের যে লক্ষ্য, সেই লক্ষ্যে তারা পৌঁছতে চাইলেন। এবং এই দ্রব্যযজ্ঞ করার জন্য বেদ মন্ত্রের যতটুকু অর্থের প্রয়োজন সেইটুকুই তারা করলেন। অর্থাৎ তারা কর্মের খুঁটিনাটি এবং প্রয়োগ শুদ্ধি থেকেই তারা প্রমত্ত হয়ে রইলেন, আর অন্য কোনো দিকে তারা তাকালেন না। অন্যদিকে যারা জ্ঞানবাদী, তারা বেদের মন্ত্রাংশকেও তারা বললেন ও মন্ত্রাংশ, ও সব তো জ্ঞান কর্মবাদীদের, ওদেরই ধারণ করার দরকার। অতএব বেদ মন্ত্র নিয়ে তারাও ভাবিত হলেন না। তারা কর্মকাণ্ডীদেরকে ওই দায়িত্বটা দিয়ে বেদ মন্ত্রের প্রতি তারাও উদাসীন হয়ে রইলেন। ফলে আমরা কি দেখছি, কর্ম এবং জ্ঞান এর মধ্যে একটা কৃত্রিম বিরোধের সৃষ্টি হলো। যদিও বেদ মন্ত্র মূলত কর্ম এবং জ্ঞান দুয়ের সমন্বয়ের মধ্যে দাঁড়িয়ে আছে। কর্ম ছাড়া জ্ঞান হয় না, আবার জ্ঞান ছাড়া কর্মও হয় না। এই মূল তাৎপর্যকে ভুলে গিয়ে একদল মানুষ কেবলমাত্র কর্ম এবং কর্ম ভাবনা নিয়ে তারা দাঁড়িয়ে রইলেন। অন্যদিকে জ্ঞানবাদীরা কর্ম প্রতি সম্পূর্ণ উদাসীন হয়ে কেবলমাত্র জ্ঞানকেই প্রধান করে তারা সেই কাজে ব্যাপৃত হয়ে রইলেন। এই যে সমস্যা দেখা দিল, তাতে সবচাইতে বেশি ক্ষতি হলো মন্ত্রাংশের। বেদ মন্ত্রের যে অর্থ, প্রকৃত অর্থ, তার যে তাৎপর্য, সেই তাৎপর্য সাধারণের কাছ থেকে ক্রমে ক্রমে হারিয়ে যেতে লাগলো। এই দুটি দল নিজেদের মতবাদে এতটা প্রমত্ত হয়ে রইলেন এবং পরস্পরের প্রতি এত বিরোধী হয়ে দাঁড়ালেন এবং পরস্পরের প্রতি পরস্পর এত তার্কিক ভাবনায় যুক্ত হয়ে রইলেন, কেউ কাউকে সহ্যও করতে পারলেন না এবং একদল আরেক দলকে কেবলমাত্র উপেক্ষা করে গেলেন। কিন্তু আমরা কি দেখলাম, জ্ঞান কাণ্ডে মানুষের মধ্যে আরেকটা অতিরঞ্জনের ঝোঁক থাকে। এখান থেকে আরেকটা বিপদ হলো, এই বিপদটা হচ্ছে এই অতিরঞ্জনের ঝোঁক। এই বিপদটা খুব বিরাট করে দেখা দিল। মানুষের মন যখন যেটাকে ধরে না, যেটার দিকে মানুষ খুব বেশি আকৃষ্ট হয়, সেটাকেই সে বড় করে নেয়, সেটাকেই সে একান্ত করে, আর সব কিছুকেই সে ছোট করে। এটা তো ঠিক, কর্মের একটা যে ধরনের পরিশ্রম আছে, জ্ঞানের চর্চার সেই ধরনের কিন্তু পরিশ্রম নেই। যদিও জ্ঞান কোনো আহরণ একটা কোনো সাধারণ ব্যাপার নয়, সেটাও যথেষ্ট পরিশ্রম শ্রাদ্ধ, কিন্তু কর্মের যে জটিলতা সেটা নেই। আরেকটা অসুবিধা হচ্ছে, জ্ঞানকাণ্ডীরা কেবলমাত্র কর্মের শুদ্ধিটাকে নিয়েই তারা মত্ত রইলেন।
জ্ঞানের শুদ্ধতা রক্ষার জন্য মন্ত্রের যতটুকু অর্থ দরকার ততটুকুর মধ্যেই তারা নিবিষ্ট রইলেন। তারা বলছেন কর্মের যথাযথ বিনিয়োগের জন্য যতটুকু মন্ত্রের অর্থের প্রয়োজন বাপু ততটুকুই বোঝো, তার বেশি বোঝার তোমাদের দরকার নেই। ফলে কি হলো, কর্মটা তার এই কেন করছি, এই কর্মের পিছনে কোন যুক্তি আছে, এই কি কেন করছি, কোন যুক্তি, এই যে বৌদ্ধিক ব্যাপারগুলো, এগুলো ক্রমশ হারিয়ে যেতে যেতে যাজ্ঞিক কর্ম একটা আচার সর্বস্ব কর্মকাণ্ডে পর্যবসিত হলো। এবং যে জিনিস কেবলমাত্র আচার সর্বস্বতায় ব্যাপৃত হয়ে থাকে সেটার প্রতি মানুষ কিন্তু ধীরে ধীরে অনাগ্রহ হয়ে ওঠে। মন সেখানে উদাসীন হয়ে বিরক্ত হয়ে যায়। মন তখন খুঁজতে থাকে লজিক, কারণ মানুষের মন সবসময় একটা লজিক্যাল। মানুষ সবসময় কেন করছি, কি জন্য করছি, এই সংশয় তার থাকে, এই প্রশ্ন তার মধ্যে হয়। যেখানে তার এই প্রশ্নের নিরসন ঘটে মানুষ সেই দিকেই ঝোঁকে। কিন্তু এই ঝোঁকার মধ্যে যে কথাটা বললাম, একটা অতিরঞ্জনেরও একটা ঝোঁক থাকে। সেটা হচ্ছে মানুষ যেটাকে একান্ত করে, যেটাকে মন যেটাকে ধরে, মন যেটাকে পছন্দ করে, সেটাকে মানুষ প্রধান করে, একান্ত করে, আর সব কিছুকে ছোট করে ফেলে। সে যেটা আমরা একদিকে দেখলাম কর্মবাদীদের মধ্যে, আরেকটা আমরা দেখলাম জ্ঞানবাদীদের মধ্যে। জ্ঞানবাদীরা তখন কি করলেন, তারা কর্মকে অস্বীকার করে যাজ্ঞিক কর্মের মধ্যে যে তাৎপর্য আছে, যাজ্ঞিক কর্মের যে মাহাত্ম্য আছে, যাজ্ঞিক কর্মের যে অন্তর্বৈশিষ্ট্য আছে, সেইটাকে তারা হারিয়ে ফেললেন। এবং যেহেতু মানুষ সবাই একেবারে দলে দলে জ্ঞানবাদী হতে আরম্ভ করলেন, অর্থাৎ ঔপনিষদিক ধারার একটা বিশাল তর্ক ভাবনার একটা বিশাল জায়গা জুড়ে উঠল, এবং তর্কবাদীরা ওই মুনি ধারাই সেখানে বিশাল প্রভাব বিস্তার করে ফেলল সমাজের মধ্যে, মানুষের চেতনায় সর্বত্র সর্বপ্রকারে। এবং মুনিধারারই একটা জয় জয়কার সেখানে আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, ফলে কর্মকাণ্ডীরা সেখানে কোণঠাসা হয়ে পড়লেন এবং তাদের মধ্যে একটা শৈথিল্য দেখা দিল। সেই শৈথিল্যতা থেকেই ব্রাহ্মণ অংশের ধারা লুপ্ত হয়ে গেল। অর্থাৎ যজ্ঞকর্মের যে রহস্য ভাবনা ছিল, যজ্ঞকর্মের যে তাৎপর্য ছিল, সেগুলো একেবারেই সব হারিয়ে গেল। এইখানেই বেদ মন্ত্র কিন্তু কানা হয়ে গেল, একেবারে কানা হয়ে গেল। কারণ বেদের যে মন্ত্র, এই মন্ত্র এই দুয়ের উপরেই নির্ভরশীল। সেই কর্ম এবং জ্ঞান দুয়ের উপরেই নির্ভরশীল। কর্ম ছাড়া জ্ঞান হয় না, জ্ঞান ছাড়া কর্ম হয় না। কর্ম এবং জ্ঞান এই দুটোকে নিয়েই, অর্থাৎ ব্রাহ্মণ এবং উপনিষদ, এই দুটো অংশ নিয়েই মন্ত্র। বেদকে বলা হচ্ছে, বেদের যে মন্ত্র হচ্ছে জ্ঞান এবং কর্ম দুইয়েরই সমন্বয় ভাবনা। অর্থাৎ কর্ম হচ্ছে ব্রাহ্মণ অংশ আর জ্ঞান হচ্ছে তার অন্ত বা ঔপনিষদিক অংশ। যখন ঔপনিষদিক অংশটা ফুলে ফেঁপে উঠল এবং কর্মভাবনা থেকে মানুষ সরে এলো, যাজ্ঞিক কর্মের যে একটা পরিশ্রম, তার থেকে মানুষ যখন সরে এলো এবং তার তাৎপর্য হারিয়ে গেল, তখন বেদ মন্ত্র কিন্তু মানুষের কাছে দুর্বোধ্য হয়ে গেল। এখানেই বলা হচ্ছে, এই দুর্বোধ্যটাকেই বলা হচ্ছে বেদ মন্ত্র আংশিক কানা হয়ে গেল। এইটাই হলো সমস্যা। এইরকমই একটা সামাজিক পটভূমিতে, এমনই একটি অবস্থায় বা যাজ্ঞবল্ক্যের আবির্ভাব। তিনি যজুর্বেদ, সংহিতা এবং বৃহদারণ্যক, পূর্ব মীমাংসা এবং উত্তর মীমাংসা, অর্থাৎ কর্মকাণ্ড এবং জ্ঞানকাণ্ড দুয়ের মধ্যেই একটা অপূর্ব সমন্বয় প্রতিষ্ঠা করলেন যজুর্বেদ, সংহিতা এবং বৃহদারণ্যক। এই দুইটিকে তিনি
সংকলন করে তিনি এই কর্মকাণ্ড এবং জ্ঞানকাণ্ডের মধ্যে একটা অপূর্ব সমন্বয় প্রতিষ্ঠা করলেন। তিনি মূলত যজ্ঞবাদী, তিনি ঋষিধারার মানুষ, যজুর্বেদের শুক্ল ধারার ঋষি তিনি। আবার তিনি চতুর্বেদী, 4টি বেদের উপরই তার সমান অধিকার। এটা আমরা দেখেছি, পরবর্তী সময়ে আমরা দেখেছি এবং আমরা বিভিন্ন পর্বে এটা আলোচনাও করেছি যে স্বয়ং ব্যাসদেব, যিনি 4টি বেদকেই সমান দক্ষতায় ধারণ করেছিলেন, তার থেকে শ্রেষ্ঠ বেদজ্ঞ পুরুষ সেকালে কেউ ছিলেন না। যাজ্ঞবল্ক্য হচ্ছেন সব দিক থেকে সর্বার্থে তার উত্তরাধিকারী। এবং শুধু তাই এমাত্র নয়, এটা আমরা কাজেও দেখেছি। স্বয়ং ব্যাসদেব বিভিন্ন বড় বড় যজ্ঞে তিনি নিজে উপস্থিত থেকে যাজ্ঞবল্ক্যকে বিশেষ দায়িত্ব দিয়েছে। দেখবেন যে কোনো যজ্ঞ কর্মের মূল ঋত্বিক হচ্ছেন যজুর্বেদীরা, এবং এই যজুর্বেদের ব্যাসদেবের অত্যন্ত প্রিয় পাত্র হচ্ছেন বৈশম্পায়ন। কিন্তু আমরা কি দেখলাম, যেখানে ব্যাসদেব আছেন, বৈশম্পায়ন আছেন, তিনি বৈশম্পায়নকে সেই দায়িত্ব দিলেন না। তিনি যজুর্বেদের প্রধান ঋত্বিকের ভূমিকায় তিনি যাজ্ঞবল্ক্যকে প্রতিষ্ঠা দিলেন। যাজ্ঞবল্ক্যই হলেন প্রধান ঋত্বিক যজুর্বেদে। শুধু এও মাত্র নন, অনেক পরবর্তীকালে জনমেজয়ের সময় এবং সেই সময় যে সমস্ত বড় বড় যজ্ঞ হচ্ছে সেখানে ব্যাস উপস্থিত, যেখানে ব্যাস উপস্থিত থাকেন তিনিই হন প্রধান। প্রধান অর্থে আপনারা জানেন এই যজ্ঞকর্মে 4জন ঋত্বিক, 4টি বেদের প্রধান ঋত্বিকদের ভূমিকা থাকে। যে কেউ সামবেদ নিয়ে, কেউ ঋগ্বেদ নিয়ে, কেউ সামবেদের ঋত্বিক, কেউ ঋগ্বেদের ঋত্বিক, কেউ যজুর্বেদের ঋত্বিক, কেউ অথর্ববেদের ঋত্বিক। এবং এই ঋত্বিকদের মধ্যে এই যাজ্ঞিক কর্মে যদি কখনো কোনো প্রশ্ন ওঠে, কোনো সংশয় জাগে, কোনো ভুল ত্রুটি হয়, তাহলে তার নিরসন যিনি করেন একজন চতুর্বেদী, তাকে বলা হয় ব্রহ্মা। অর্থাৎ কেউ একবেদী, কেউ দ্বিবেদী, কেউ ত্রিবেদী, কিন্তু চতুর্বেদী যিনি 4টি বেদকেই সমানভাবে জানেন, সমানভাবে তিনি বেদজ্ঞ, চতুর্বেদের বেদবিদ, তিনি ব্রহ্মার এই সমস্ত ঋত্বিকদের প্রধান হিসেবে মনোনীত হন। সাধারণত সব ক্ষেত্রে যেখানে ব্যাসদেব উপস্থিত থাকতেন, স্বয়ং কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস, তিনি এই ব্রহ্মাস্থান স্বাভাবিকভাবেই অধিগ্রহণ করতেন, তাকেই মনোনীত করা হতো, তাকেই স্থান দেওয়া হতো। কিন্তু আমরা আশ্চর্য হয়ে দেখছি বহু জায়গায় সেখানে অন্যান্য বেদজ্ঞ ঋষিরা রয়েছেন, ব্যাসদেবের অন্যান্য শিষ্যরাও রয়েছেন এবং স্বয়ং ব্যাসদেবও আছেন, তবু তিনি সেখানে কিন্তু ব্রহ্মাস্থান গ্রহণ করলেন না। তিনি সেই স্থানটি তুলে দিলেন যাজ্ঞবল্ক্যের হাতে। সুতরাং যাজ্ঞবল্ক্যের সেই চতুর্বেদী ক্ষমতা ছিল এবং তিনি যে চতুর্বেদ পড়াতে পারতেন, তার কাছে যে চতুর্বেদ জানার জন্য শিষ্যরা উপস্থিত হতেন, তার পরিচয়ও আমরা এই পর্বে পাব। তাহলে এরকমই একটি পরিস্থিতিতে এলেন যাজ্ঞবল্ক্য। তার কাছে তিনি তর্ক যুক্তিকে প্রাধান করলেন, অর্থাৎ তিনি দেববাদী এবং মুনিবাদী ধারা, দেববাদী এবং আত্মবাদী ধারা, এই 2 ধারারই একটা সমন্বয় করলেন। দেববাদী বা ঋষি ধারা থেকে তিনি বেদের মন্ত্রাংশগুলোকে গ্রহণ করলেন, তার তাৎপর্য নিরূপণ করলেন তার শুক্ল যজুর্বেদের মধ্যে, এবং সেই সমস্ত মন্ত্রের তাৎপর্যকে তিনি অপূর্বভাবে তর্ক যুক্তির মধ্যে দিয়ে, বৌদ্ধিক প্রজ্ঞার মধ্যে দিয়ে, রেশনালিস্ট ভাবনার মধ্যে দিয়ে তিনি তাকে প্রতিষ্ঠা করলেন। এই জন্যে আমরা যাজ্ঞবল্ক্যকে
জায়গায় দেখছি সতর্কভাবে তিনি যেখানেই উপস্থিত হচ্ছেন সেখানেই তিনি তার মতকে প্রতিষ্ঠা করছেন তর্কের মধ্যে দিয়ে, যুক্তির মধ্যে দিয়ে, এবং সেখানে তার বিপক্ষে যারা রয়েছেন তাদেরকে তিনি একেবারেই তার যুক্তি দিয়ে নিরস্ত করে তার মতবাদকেই সেখানে প্রতিষ্ঠা করছেন। একটা তার্কিক রূপে আমরা তাকে সেখানে দেখছি সব জায়গাতে, এবং বিশেষ করে আমরা তাকে দেখছি সাংখ্যের ভূমিকায়। তার মতবাদকে বলা হচ্ছে সাংখ্যবাদ। এই যে সাংখ্যবাদ, এই সাংখ্য কথাটা নিয়ে কিন্তু এটা বুঝবেন না, এটা ভাববেন না যে সাংখ্য মানেই মানে সাংখ্যকারিকা বা সাংখ্যতত্ত্ব কৌমুদী এই সবগুলোকে কিন্তু বলা হচ্ছে না। সাংখ্য শব্দের অর্থ হচ্ছে জ্ঞান। মহাভারতে সাংখ্যকে বলা হচ্ছে যে ঔপনিষদিক এবং বৈদান্তিক ভাবনা। এক গীতার মধ্যেও লক্ষ্য করবেন, গীতার মধ্যে যে সাংখ্য যোগ যে রয়েছে, যে মহাভারতের গীতার মধ্যে যে দ্বিতীয় অধ্যায়, সাংখ্য যোগ নামে প্রসিদ্ধ, এখানে সাংখ্য মানে সেই সাংখ্যকারিকা বা সাংখ্যতত্ত্ব ইত্যাদি নিয়ে সেখানে আলোচনা হয়নি। সেখানে সাংখ্য শব্দের অর্থ হচ্ছে জ্ঞান, এবং এটা খুব পরিষ্কার করে মহাভারত ব্যাখ্যা করছে। মহাভারত বলছেন বেদ, ব্রাহ্মণ, ইতিহাস, পুরাণ সর্বক্ষেত্রে যে পরম জ্ঞানের কথা বলা হয়েছে, এবং এই জগতে যত প্রকার জ্ঞান আছে সব জ্ঞানেরই সূত্র হচ্ছে সাংখ্য, অর্থাৎ সাংখ্য থেকেই সমস্ত জ্ঞান উৎপত্তি। এবং এই জ্ঞান যত প্রকারের জ্ঞান, সেটা বৈদিক জ্ঞান, বেদ সংক্রান্ত জ্ঞান হতে পারে, পুরাণের জ্ঞান হতে পারে, নীতিশাস্ত্র হতে পারে, অর্থশাস্ত্র হতে পারে, রাজনীতির শাস্ত্র হতে পারে, যুদ্ধশাস্ত্র হতে পারে, যে কোনো শাস্ত্রই হতে পারে, সব কিছুর অন্তর্নিহিত জ্ঞান যা শেষ পর্যন্ত আত্মদর্শনে পর্যবসিত হয়। এই যে আমাদের বিভিন্ন দর্শন, ব্যাকরণ দর্শন, কাব্য দর্শন, সমস্ত দর্শনের শেষ পর্যন্ত আত্মদর্শনেই পরিণত হয়। এইটাই হচ্ছে অদ্ভুত। সব দর্শনের মূল লক্ষ্যই হচ্ছে আত্মদর্শন, যাকে অনেক সময় মোক্ষ এই শব্দে ব্যাখ্যা করা হয়। এই যে আত্মদর্শন, যা কিছু সমস্ত জ্ঞান, যে জ্ঞান আত্মদর্শনে পর্যবসিত হয়, সে সবই সাংখ্য বলে পরিচিত। জ্ঞানং মহজ্জদ্ধি মহৎসু রাজন বেদেষু সাংখ্যেষু তথৈব যোগে। অর্থাৎ জ্ঞানং মহজ্জদ্ধি, অথবা জ্ঞান হচ্ছে সেই মহৎসু বেদেষু। বেদ শব্দের অর্থ তো জ্ঞান। মহান বেদের মধ্যে যে জ্ঞানের কথা বলা হয়েছে, কীর্তিত হয়েছে, তাই হচ্ছে সাংখ্য, সেটাও সাংখ্য। অর্থাৎ আত্মজ্ঞানী সাংখ্য নামেই অভিহিত। সুতরাং যাজ্ঞবল্ক্য বা মুনিধারা, সেখানে কপিল আছেন, সেখানে তিনি সাংখ্য দর্শনের প্রবক্তা, কিন্তু যারা মুনিধারার, তাদের যে দর্শন, তারা যে সাংখ্যবাদী, এই সাংখ্যবাদী বলতে আমরা বুঝব জ্ঞানবাদী, অর্থাৎ জ্ঞানকেই সাংখ্য বলা হচ্ছে। সুতরাং যে অর্থে আমরা যাজ্ঞবল্ক্য সহ সমস্ত তার্কিক মুনিধারার ঋষিদেরকে, মুনিদেরকে আমরা সাংখ্যযোগী বলছি, তার অর্থ তারা জ্ঞানযোগী। এবং খুব পরিষ্কার করে কুর্মপুরাণ আরও পরিষ্কার করে সেটা বলছেন। সেখানে বলছেন বদন্তি কারণের বেদং সাংখ্যং সম্যক দ্বিজাতয়া এতদ আহু প্রাজ্ঞা এতদ আহু মহাপ্রজ্ঞা সাংখ্যং বৈ মোক্ষ দর্শনম। অর্থাৎ ব্রাহ্মণেরা, বেদবিদ ব্রাহ্মণেরা যুক্তি, তর্ক এইসবের মাধ্যমে কারণ দেখিয়ে বেদকে বা জ্ঞানের যে কথা তারা ব্যাখ্যা করেন, বা প্রাজ্ঞ ব্যক্তিরা যে জ্ঞানের কথা বলেন, সেটাকেই সাংখ্য বলে অভিহিত করেছেন প্রাজ্ঞেরা,
বুধেরা, এবং সেই সাংখ্য প্রকৃতপক্ষেই হচ্ছে আত্মদর্শন বা মোক্ষ দর্শন। এই জায়গাটা আমাদেরকে খুব পরিষ্কার করে বুঝতে হবে। এবার আমরা দেখছি একটা, এই বৃহদারণ্যকে সবটা তো আমরা আলোচনা করব না, আমাদের করা সম্ভব নয়। বৃহদারণ্যকের মধ্যে অপূর্বভাবে আমরা যাজ্ঞবল্ক্যের একটা পরিচয় পাই, যেখানে তিনি সমন্বয় করছেন দেববাদ এবং আত্মবাদের মধ্যে, ঋষিধারা এবং মুনিধারার মধ্যে, মীমাংসা এবং উপনিষদের মধ্যে, তর্কপ্রস্থান এবং শ্রুতিপ্রস্থানের, এবং তার সেখানে তার উপজীব্য হচ্ছে মন্ত্র, এবং তার শক্তি হচ্ছে তর্ক। এই মন্ত্র ভাবনাকে, বেদের মন্ত্র ভাবনাকেই, যা এতদিন সব দুটি প্রস্থানের কাছেই অবহেলিত ছিল, তিনি সেই মন্ত্র ভাবনাকেই তুলে নিয়ে এলেন এবং সেই মন্ত্রেরই তিনি রহস্য উদ্ঘাটন করছেন, মন্ত্রের তাৎপর্যকে প্রতিষ্ঠা করছেন, মন্ত্রের তাৎপর্য ব্যাখ্যা করছেন যুক্তি দিয়ে, তার্কিকভাবে, অর্থাৎ দুই ধারার মধ্যে এক অপূর্ব সমন্বয় করে, এবং যেটাই হওয়া উচিত। মন্ত্র তো এই দুটি ধারার মধ্যেই প্রতিষ্ঠিত, কর্ম এবং জ্ঞান দুইয়ের মধ্যেই প্রতিষ্ঠিত। এই দুই ধারাকের মধ্যেই অপূর্ব সমন্বয় করে তিনি অনন্যভাবে তাকে প্রতিষ্ঠা দিচ্ছে। এই জন্য আমরা বৃহদারণ্যকে বহু জায়গায় আমরা তার্কিকভাবে যাজ্ঞবল্ক্যকে দেখি, এবং সেখানে আমরা বিশেষভাবে যাজ্ঞবল্ক্যকে আমরা সেখানে দেখছি রাজর্ষি জনকের সভায়। এই জনকের একটু কথা আমাদের এই প্রসঙ্গে দুই এক কথা বলতেই হবে। তাকে বলা হচ্ছে রাজর্ষি। যাজ্ঞবল্ক্য মূলত যজুর্বেদের ঋষি, ফলে তার ঋগ্বেদের মধ্যে যাজ্ঞবল্ক্যের সেরকম আমরা উল্লেখ পাই না। তার উল্লেখ পাই আমরা যজুর্বেদের মধ্যে, তার উল্লেখ পাই আমরা শতপথ ব্রাহ্মণে, তার উল্লেখ পাচ্ছি আমরা বৃহদারণ্যকের এই জ্ঞানকাণ্ডের মধ্যে আমরা তার উল্লেখ পাচ্ছি। যাজ্ঞবল্ক্যের সবচাইতে বড় খ্যাতি হচ্ছে বৃহদারণ্যক উপনিষদে তার ব্রহ্ম বিষয়ক আলোচনা করার জন্য, এবং এই ব্রহ্ম বিষয়ক আলোচনা তিনি কোথায় করছেন, এটাও সবচাইতে বড় জিনিস। আমরা আগেই বলেছি গত পর্বে যে এই জ্ঞান ধারার প্রবক্তা, এই মুনিধারা প্রবক্তা হচ্ছেন ভারতবর্ষের পূর্ব ভারত, উত্তর ভারত নয়। উত্তর ভারতেরা হচ্ছে কর্মকাণ্ডী, তারা হচ্ছে যাজ্ঞিক ব্রাহ্মণ। আর পূর্ব ভারত যারা ব্রাত্য সম্প্রদায়, যাদের কথা আমরা গত পর্বে বিস্তারিতভাবে আলোচনা করেছি, এই ব্রাত্য সম্পর্কে ধারণা পরিষ্কার না হলে আমরা সেখানে বলেছি যাজ্ঞবল্ক্যকে বোঝা যাবে না, ভারতবর্ষের দর্শন ধারাকে বোঝা যাবে না। সুতরাং ব্রাত্য ভূমিকাটা এখানে ভেরি ইম্পর্ট্যান্ট। এই ব্রাত্য ধারারই একটা প্রধান হয়ে উঠেছেন যাজ্ঞবল্ক্য। তিনি পূর্ব ভারতের মুনিধারা এই ব্রাত্যধারার অন্যতম শক্তি, এবং তিনি সেই ব্রাত্যদের সেই তর্ক শক্তিকে নিয়ে তিনি প্রতিষ্ঠা করছেন মন্ত্রের তাৎপর্য করছেন। জনক কোথাকার, কাকে জনক বলা হয় না, ওই যে বিদেহের কথা আমরা বলেছি, সেই পূর্ব ভারতের যে বিদেহ, সেই বিদেহের সমস্ত রাজাকেই বলা হতো জনক, এবং জনককে বলা হতো রাজর্ষি, অর্থাৎ তিনিও একজন ব্রহ্মবিদ, ব্রহ্মজ্ঞানী। ক্ষত্রিয় হয়েও তিনি ব্রহ্মজ্ঞানী, অর্থাৎ ব্রহ্ম লাভ বা এই ব্রহ্ম বিষয়ক আলোচনা সবাই করতে পারতেন সেকালে। এটা পূর্ব ভারতের অবদান, তারা এই পথটাকে উন্মুক্ত করে দিয়েছেন, যেটা একচেটিয়া কেবলমাত্র ব্রাহ্মণ্যদের অধিকারে ছিল উত্তর ভারতে। পূর্ব ভারতের ব্রাত্যরা সেটাকে উন্মোচন করে দিলেন সমাজের সর্বস্তরের কাছে। ফলত আমরা দেখছি
এই ঔপনিষদিক ভাবনার মধ্যে, উপনিষদের মধ্যেই আমরা তার সবচাইতে বড় প্রমাণগুলো পাচ্ছি। সেখানে বেদের ঋষি হিসেবে উঠে এসেছেন ক্ষত্রিয়রা, বৈশ্যরা, শূদ্রেরা, সমাজের অন্তজরা, যাদেরকে অন্তজ বলা হচ্ছে, জল অচল বলে ঠেলে দেওয়া হচ্ছে, তাদের মধ্যেও আমরা সেই বেদের মন্ত্রের দ্রষ্টাদেরকে খুঁজে পাচ্ছি। এর তো ভুরি ভুরি উদাহরণ আছে, সে কথা বলে আমরা এই পর্বকে দীর্ঘায়িত করব না। তাহলে এই রকমই একটি অবস্থার মধ্যে রয়েছে বিদেহ, এবং বিদেহের রাজা হচ্ছেন রাজর্ষি। তিনি ক্ষত্রিয় হয়েও তিনি একজন ব্রহ্মবিদ ঋষি, এবং তার সবচেয়ে বড় পরিচয় দুটি। তিনি যেমন প্রজ্ঞানী ব্রহ্মবিদ, তেমনি তিনি দাতা। তিনি অত্যন্ত ধনবান, কিন্তু সংকীর্ণ মনা নন। কোনো দিক থেকেই তিনি সংকীর্ণ মনা নন, না জ্ঞানের দিক থেকে, না অর্থ ভাবনার দিক থেকে। তিনি উভয় ক্ষেত্রেই উদার। তার ভাবনা উভয় ক্ষেত্রে উদার ভাবনা। সমস্ত মতকেই তিনি আহ্বান করেন। সমস্ত সম্প্রদায়ের মানুষেরাই তার সভায় সাবদরে মান্যতা পান, উপস্থিত করেন। সমস্ত মত, সমস্ত দর্শনকেই তিনি জানেন, জানার চেষ্টা করেন। শুধু জানার চেষ্টা, তিনি বিশেষভাবে জানেন, এবং উভয় মতের মধ্যে একটা তর্ক উপস্থাপনা করে তিনি সমস্ত মতের শ্রেষ্ঠত্ব, নির্যাসটুকু তিনি নিংড়ে বের করে আনার চেষ্টা করেন। সেই জন্য সেই সভায় স্বাভাবিকভাবেই আমরা যাজ্ঞবল্ক্যকে বিশেষভাবে পাব। এই যাজ্ঞবল্ক্যকেও একজন ব্রহ্মবিদ হয়েও জনক কিন্তু গুরু হিসেবে বরণ করেছে। সেই জন্য বহুবার নানা ক্ষেত্রে আমরা যাজ্ঞবল্ক্য পাই, এবং যাজ্ঞবল্ক্যের মধ্যেও আমরা সেই উদার মানসিকতাকে পাই। তিনি নির্লোভ। তিনি যে নির্লোভ, তার এই অর্থ সম্পর্কে তিনি যে উদাসীন, তার পরিচয় এই জনক সভায় বহুবার রয়েছে। সে কথা আমরা আসব। এবং তিনি তার মতবাদের দিকে, দর্শনের দিক যেমন ঋজু দৃঢ়, তেমনি উদার। কোনো রকম গোঁড়ামি তার মধ্যে নেই, কিন্তু নিজে যা অনুভব করেছেন সেটাকে সতর্কভাবে তিনি তা প্রতিষ্ঠা করতে দৃঢ়। এটা হচ্ছে তার বৈশিষ্ট্য। এই জন্য একটা উপযুক্ত প্ল্যাটফর্মে, একটা উপযুক্ত স্থানে যাজ্ঞবল্ক্যের প্রতিষ্ঠা হয়েছে। অর্থাৎ যাজ্ঞবল্ক্যের পেছনে জনকের অবদান যথেষ্ট, এবং জনক সেখানে আছেন বলেই, জনকের একটা পৃষ্ঠপোষকতা যাজ্ঞবল্ক্য পেয়েছিলেন বলে, এই পৃষ্ঠপোষকতারও কিন্তু প্রয়োজন আছে। এই পৃষ্ঠপোষকতা জনকের মতন রাজন্যের লাভ করেছিলেন বলে, রাজশক্তি লাভ করেছেন বলেই আমরা যাজ্ঞবল্ক্যের এই বিস্ফার, এই বৌদ্ধিক চিন্তার, মননশীলতার বিস্ফারকেও ভারতবর্ষ লাভ করতে সমর্থ হয়েছে। এটা আমরা অকুণ্ঠ চিত্তে বলতে পারি। অর্থাৎ রাজশক্তির একটা এই সামগ্রিক আধ্যাত্ম চিন্তা, সামগ্রিক মননশীলতাকে ব্যাপ্তির ক্ষেত্রে রাজশক্তিরও যে একটা বিরাট অবদান আছে, এবং কোন ধরনের রাজশক্তির প্রয়োজন সেটা কিন্তু আমরা এখান থেকে, দুর্ভাগ্যক্রমে ভারতবর্ষে এই দুটি জিনিসই কিন্তু বর্তমানে নষ্ট হয়ে গেছে। যাকগে, আমরা চলে আসি এই কথায়। কি হলো, খুব সংক্ষেপে আমরা এটা আলোচনা করি। মহর্ষি রাজর্ষি জনক তিনি একটা বিরাট যজ্ঞ সভার আহ্বান করেছেন, এবং সেই যজ্ঞ সভায় সেই সময় বহু ব্রহ্মবিদ ঋষিরা ভারতবর্ষ থেকে এসেছে। বিশেষ করে পূর্ব ভারত থেকে অনেক, যেমন বেদজ্ঞ ব্রাহ্মণেরা রয়েছেন, তেমনি উত্তর ভারত থেকে পুরু এবং পাঞ্চাল, কুরু এবং পাঞ্চাল, যারা যাজ্ঞিক ক্রিয়ার প্রধান প্রবক্তা, সেই সমস্ত ঋষিরাও উপস্থিত হয়েছে। ভারতবর্ষের সমস্ত ব্রহ্মষ্ঠ ঋষিরা যখন উপস্থিত হয়েছেন, তখন জনকের মধ্যে একটা কৌতূহল জাগল। তিনি ভাবলেন, এই সভার মধ্যে এত বড় বড় ব্রহ্মবিদ ঋষিরা রয়েছেন, এবং তারা যেন এমনভাবে এসেছেন, তারা যেন তাদের মানে জ্ঞান সাধনাটা লক্ষ্য না, তারা তাদের কিভাবে
তাদের প্রয়োজন অর্থাৎ সাংসারিক প্রয়োজনে কীভাবে তারা একটু অর্থ লাভ করবেন, এই জন্যই যেন তারা এসেছেন, এমনভাবেই তারা সেখানে এসেছেন। অর্থাৎ তিনি যে বিরাট যজ্ঞের আয়োজন করেছেন সেখানে বিদ্বান ব্রাহ্মণরা বহুল পরিমাণে দক্ষিণা পাবেন, এবং তিনি লক্ষ্য করলেন এই যজ্ঞ কর্মের মধ্যেই লক্ষ্যেন যে তার যজ্ঞ কর্মের অংশ নেবার জন্যেই হোক বা বহু দক্ষিণা লাভের জন্যেই হোক, কুরু পাঞ্চাল অনেক দেশ থেকে ব্রাহ্মণেরা এসেছেন, এরা প্রত্যেকেই ব্রহ্মবিদ, অথচ তাদের বাইরের ভাবটা এমন, তারা কেবলমাত্র সাংসারিক প্রয়োজন মেটানোর জন্যই তারা সেখানে উপস্থিত হয়েছেন। অর্থাৎ দক্ষিণা যদি একটু ভালো পাওয়া যায় মন্দ কি, কারণ তাদের তো বিরাট একটা আশ্রম আছে, সেখানে প্রচুর ছাত্র আছে, তাদেরকে তো ভরণ পোষণ করতে হয়। যজ্ঞ প্রায় যখন শেষের দিকে জনক বৈদেহ দক্ষিণা দেবার জন্য প্রস্তুত হচ্ছেন, তখন হঠাৎ তার একটা কৌতূহলী বুদ্ধি তার মধ্যে খেলে গেল। তিনি ভাবনে হলো যে পূর্ব ভারত এবং উত্তর ভারত দুই জায়গারই সমস্ত ব্রহ্মবিদেরা রয়েছেন, এই সুযোগে একবার জেনে নিলে হয় না এদের মধ্যে কে শ্রেষ্ঠ ব্রহ্মবিদ, ব্রাহ্মর্ষি, তিনি কে? ব্রাহ্মণম অনুচানতম ইতি, অনুচান মানে হচ্ছে কে শ্রেষ্ঠ ব্রহ্মবিদ, সেটা তার জানার একটা ইচ্ছে হলো। সেই উদ্দেশ্যে তিনি তার আদেশ করলেন তার ভৃত্যদেরকে যে 1000 গরুকে নিয়ে এসো এবং প্রত্যেকটা গরুর শিঙে 5 করে 10 পাদ সোনা মুড়িয়ে রাখো। রেখে এইটা যখন আনা হলো তখন তখন রাজর্ষি জনক সমবেত ঋষিদের উদ্দেশ্যে বললেন যে আপনারা সবাই ব্রহ্মবিদ, কিন্তু কে কতটা ব্রহ্মতত্ত্ব অবধারণ করেছেন সেটা আমি জানি না। আপনাদের মধ্যে যিনি শ্রেষ্ঠ ব্রহ্মবিদ, আপনাদের মধ্যে যোব ব্রহ্মিষ্ঠ, তিনি এই 1000 গরু গ্রহণ করুন। যোব ব্রহ্মিষ্ঠ সা ইতাগা উদজাতামিতি। এই কথাটা শুনে, এবং শুধু 1000 গরু নয়, প্রত্যেকটা গরুর মধ্যে 5 পাদ 10 পাদ সোনা মোড়ানো রয়েছে গরুর শিঙে। কথাটা শুনে সেই সভার মধ্যে একটা আশ্চর্য স্তব্ধতা নেমে এলো। ব্রাহ্মণরা আগ বাড়িয়ে কেউ কিছু বলতে পারছেন না। এটা তো বলা সম্ভব নয়, কোনো প্রকৃত বিদ্বান মানুষ এটা বলতে পারেন না যে আমি সব জানি, এটা বলা সম্ভব নয়। জনক সভার মধ্যেও সেই জন্য একটা স্তব্ধতা নেমে এলো, কেউ কিছু বলছেন না, সভাঘর প্রায় স্তব্ধ। এমনই সময় সমস্ত মৌনতা, সমস্ত স্তব্ধতাকে খান খান করে মহর্ষি যাজ্ঞবল্ক্য একটা তার অদ্ভুত, তার মধ্যে আমরা বলেছি যাজ্ঞবল্ক্যের মধ্যে একটা কৌতুক প্রিয়তার ছিল। এই কৌতুক প্রিয়তা মিশিয়ে তিনি তার শিষ্যকে বললেন, সামশ্রবাকে, ব্রহ্মচারী শিষ্য সামশ্রবকে বললেন, হে সৌম্য সামশ্রবা, তুমি এই গরুগুলোকে আমার আশ্রমের দিকে নিয়ে যাও। যাজ্ঞবল্ক্য সমেব ব্রহ্মচারিণম উবাচ এষা সৌম্য উদজ সামশ্রবা ইতি। এই যে সামশ্রবা, এই শব্দটির যৌগিক অর্থ হচ্ছে যিনি সাম শ্রবণ করেন। অর্থাৎ সামশ্রবা তিনি সাম বিদ্যা গ্রহণ করবার জন্য যাজ্ঞবল্ক্যের কাছে এসেছেন। সাম জানতে হলে তাকে ঋগ জানতে হবে, কারণ ঋগ মন্ত্রই তো সামের সুরে উদ্গীত হয়। সুতরাং যাজ্ঞবল্ক্য একজন চতুর্বেদী, শঙ্করাচার্যও তাই বলেছেন। তিনি যজুর্বেদের, শুক্ল যজুর্বেদের ঋষি হয়েও তিনি কিন্তু সমানভাবে বেদের বাদবাকি অংশকেও সমানভাবে দক্ষ ছিলেন, এবং তিনি পাঠ দান করতেন। তার সভায় সমস্ত শিষ্য প্রশিষ্যরা উপস্থিত হতেন, বিভিন্ন বেদের অংশগ্রহণ করতেন। যাজ্ঞবল্ক্য যখন এই কথা বললেন যে সৌম্য সামশ্রবা, তুমি এই গরুগুলোকে নিয়ে যাও, তার এই কথা বলা উচ্চারণ হওয়া মাত্র সমবেত যে সমস্ত ব্রাহ্মণ মণ্ডলী ছিল তারা বিস্মিত হয়ে গেলেন। এ কি, যাজ্ঞবল্ক্য এই কথা কি করে বলতে পারলেন?
তার মধ্যে এত অহংকার কোথার থেকে এলো? এটা তাদের ভালো লাগলো না। তারা প্রায় সমস্বরে চিৎকার করে উঠলেন, কিভাবে, কোন প্রমাণে তুমি নিজেকে ব্রহ্মিষ্ঠ বলে ঘোষণা করছো? এরপরে কি হলো আমরা শুনবো আগামী পর্বে।